জালেম হিসেবে আবির্ভূত গুপ্তরা সতর্ক থাকতে বললেন তারেক রহমান। ভয় না পেয়ে নারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তীব্র হচ্ছে বিএনপি জামায়াতের দুই শীর্ষ নেতার কথার লড়াই। ভোটের মাঠে দলগুলোকে সহনশীল হওয়ার তাগিদ। রাজনৈতিক দলগুলো এই ৫ই আগস্টের পরে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল তারা দিচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ বিলোপে জামায়াতের ৪১ দফা ইশতেহার ঘোষণা। রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন। নির্বাচন ঘিরে অপতথ্যের ছড়াছড়িতে সংঘাতের আশঙ্কা। দলগুলো সতর্ক না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভোটের পরিবেশ, মত বিশ্লেষকদের। ম্যাল ইনফরমেশন দেওয়ার প্রেক্ষিতে নেতা নেত্রীদের মধ্যেও এক ধরনের ভয়ঙ্কর ডেসপারেশন তৈরি হয়ে গেছে। এবং দেশের ৩৫ জেলায় শনাক্ত প্রাণঘাতী নিপা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেশি ফরিদপুর, লালমনিরহাটে। মানিকগঞ্জে দেদারসে কাঁচা রস বিক্রি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। গুপ্তরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্কের জনসভায় এই আহ্বান জানান তিনি। পরে বিকেলে ফরিদপুরে জনসভায় তিনি বলেন, যারা নারীদের নিয়ে বাজে মন্তব্য করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। আগুনমুখা থেকে তেঁতুলিয়া, বিষখালী, ধানসিঁড়ি আর কালীগঙ্গার সব স্রোত মিশেছিল কীর্তনখোলা পাড়ের বেলস পার্ক মাঠে। জনসমুদ্রের জোয়ারে ভেসেছিল বরিশালে তারেক রহমানের জনসভা। দক্ষিণ পূবের ভোলা, পশ্চিমের বরগুনা, সমুদ্রপাড়ের পটুয়াখালী আর পার্শ্ববর্তী জালকাঠি, পিরোজপুর জেলার লক্ষাধিক বিএনপি কর্মীর বর্ণিল স্রোত এসে মিশেছিল বরিশাল নগরীর বুকে। দুপুরে জনসভার মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে যায় বেলস পার্কের জনস্রোত। আশ্বাস দেন নদী ভাঙন রোধ ও এ অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের। হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্নভাবে শুনতে পাচ্ছে যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে, কিন্তু বিএনপির এই জনসভা ভোটের ব্যালটে কতটা উত্তাপ ছড়াবে সেটি 12ই ফেব্রুয়ারি জানা যাবে। তবে এখানে যোগ দেওয়া কর্মীরা দাবি করছেন জনসভার এই বিপুল উপস্থিতি ভোটের ব্যালটে প্রভাব ফেলবে। এরপরেই তারেক রহমান যোগ দেন দেশের মধ্যাঞ্চল হিসেবে পরিচিত ফরিদপুরে। সকাল থেকেই তার অপেক্ষা ছিল পদ্মাপাড়ের মানুষ। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি যারা মা বোনদের নিয়ে বাজে মন্তব্য করে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি জেলার কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এটি ছিল বিএনপির শেষ বিভাগীয় নির্বাচনী জনসভা। 8 বিভাগের জনসভাগুলো বিএনপিকে ভোটের দৌড়ে কতটা এগিয়ে রাখবে সেটি এখন সময়ের প্রশ্ন। সামনে আমাদের কাজ একটাই, দেশ গঠন,
দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। জওয়াদ মাহমুদ, এখন। নির্বাচনে এবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, জামায়াত বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, অতীতের মতোই সুখে দুঃখে মানুষের পাশে থাকবে। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা নদীর জীবন ফিরিয়ে আনা হবে। বিভিন্ন জায়গায় নিপীড়নের সমালোচনা করে নারীদের লড়ে যাবার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হাসিব বিল্লার প্রতিবেদন। তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ লালমনিরহাট ও নীলফামারী জেলার মানুষের ঢল নামে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে। উত্তরাঞ্চলের লাইফলাইন খ্যাত তিস্তা এখানকার মানুষের কাছে এক দীর্ঘশ্বাসের নাম। গ্রীষ্মকালে ধুধু বালুচর আর বর্ষায় বন্যা ও ভাঙনে উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ভারতের স্বার্থের কাছে যেন বন্দী। সংসদ নির্বাচনের 1 সপ্তাহ আগে এই জনপদের উন্নয়নে জামাত আমিরের পরিকল্পনা শোনার জন্য ভোর থেকে স্থানীয় জনগণের অপেক্ষা শুরু হয়। দুপুরে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরাঞ্চল থেকেই উন্নয়নের বিসমিল্লাহ হবে। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামাত আমির। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না, এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। বক্তব্য শেষে লালমনিরহাট ও নীলফামারীর 7টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন 11 দলীয় জোটের শীর্ষ নেতা। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন শুরু হয়নি। রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। সবশেষ জামাত আমির এই তিস্তা হেলিপ্যাড মাঠে যে প্রতিশ্রুতি দিলেন, তা এই জনপদের মানুষকে কতটা আকৃষ্ট করলো তার রায় হবে আগামী 12 ফেব্রুয়ারি। এরপর টাঙ্গাইলের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলীয় এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যেই যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এর আগে দেশের সর্ব উত্তরের সীমানা ঘেঁষা জেলা কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকে মিছিল আসতে থাকে সরকারি কলেজ মাঠ অভিমুখে। প্রতিটি বছর এই কুড়িগ্রামের মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। জনস্রোতের অপেক্ষার প্রহর ঘুঁচিয়ে জামাত আমির মঞ্চে আসেন বেলা 12:30টায়। সমালোচনা করেন নারী নিপীড়নের, অভিযোগের আঙ্গুল তুলেন বিএনপির দিকে। নারীদের গায়ে হাত দিচ্ছে, তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে। এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। নির্বাচিত হলে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি জনগণের চুরি হওয়া টাকা পুনরুদ্ধারের হুঁশিয়ারিও দেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে, নদী সংস্কারের কাজ করে নাই। এই মঞ্চ থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সত্য এখন মানুষের দূরগুড়া এসে হাসিব বিল্লাহ, এখন। জেগে উঠো। নওগাঁয় জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলের আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় শহরের এটিএম মাঠে বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের এটিএম মাঠে। এই মাঠে বেলা 11টায় বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি এই নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এই শহরের এটিএম মাঠের পূর্ব পাশে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের ঠিক বাম পাশে নারীদের জন্য আলাদাভাবে একটি ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি। যেহেতু প্রোগ্রাম শুরু হতে এখনো বেশ কয়েক ঘন্টা দেরি আছে, কিন্তু তার মধ্যে আমরা দেখেছি যে সকাল 6:30
দেওয়ার পর থেকে এখানে আশপাশের যারা মানুষ রয়েছেন এবং যারা দূরবর্তী মানুষ রয়েছেন তারা এই মাঠে আসতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আর এখানে এই মাঠে যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা জামাতের পক্ষ থেকে, বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আসলে প্রস্তুতি এখানে গ্রহণ করেছেন এবং পুলিশ সদস্যরাও এখানে মাঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যেহেতু প্রোগ্রাম বেলা 11টার দিকে শুরু হবেন, কিন্তু স্থানীয়ভাবে যেসব প্রোগ্রাম রয়েছেন, যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা সকাল 9টা থেকে এখানে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছে জেলা জামাতের নেতৃবৃন্দ। এবং আমি কথা বলেছি সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সঙ্গে, তারা বলেছেন যে এখানে যেহেতু জেলার 6টি আসন এবং 11টি উপজেলার 6টি আসনে 11টি উপজেলা থেকে এই মাঠে প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মী বা সমর্থক যারা রয়েছেন তাদের আগমন ঘটবে বলে তারা জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি তারা সম্পন্ন করবেন। এবং তারা আরও জানিয়েছেন যেহেতু আমিরে জামাত আসছেন এবং তার যেই নির্দেশনাগুলো রয়েছেন সেই নির্দেশনাগুলো তারা মেনে চলবেন এবং এই 6টি আসন আসলে তারা আমিরে জামাতকে উপহার দিবেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন বলে আমরা জেনেছি। আর যেহেতু এখনো মাঠ প্রস্তুত রয়েছে এবং আরও আনুষঙ্গিক যেগুলো চেয়ার টেবিল রয়েছে সেগুলো সাজানোর প্রস্তুতি চলছে এবং এই আমিরে জামাতের আগমন ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জামাতের নেতৃবৃন্দ। তো এই ছিল আমার কাছে মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে সবশেষ। আজ নওগাঁ জনসভায় অংশ নেবেন জামায়াত আমির, সে খবরই জানাচ্ছিলেন আব্বাস আলী। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিএনপি জামায়াতের শীর্ষ 2 নেতার মধ্যে চলছে কথার লড়াই। ভোটের মাঠের বিভিন্ন সমাবেশে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা গুপ্ত পরিভাষা ব্যবহার করে চলছে কাদা ছোড়াছুড়িও। ফ্যামিলি কার্ড ইস্যু, গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান সহ ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নারীদের নিয়ে দল দুটির দেয়া নানা প্রতিশ্রুতি। বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে যতটা সম্ভব সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। কাদা ছোড়াছুড়ির প্রভাবে তৃণমূলে ঘটতে পারে বড় ধরনের সহিংসতাও। মিয়া আমিরুলের প্রতিবেদনে বিস্তারিত। আমার ট্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। ভোটের মাঠে 2 প্রতিপক্ষ দলের প্রধানের কথার লড়াই। 22 জানুয়ারির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা থেকে যার মাত্রা বাড়ে কয়েক গুণে। প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। এই যেমন বিএনপির ফ্যামিলি কার্ডের ঘোষণার পর জামায়াত আমিরের ঘোষণা ছিল কারো হাতে ফ্যামিলি কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাসী তারা। প্রচারণার দ্বিতীয় দিন পঞ্চগড়ে জামায়াত আমির তারেক রহমানকে উদ্দেশ্য করে বসন্তের কোকিলের সাথে তুলনা করলে বিএনপি চেয়ারম্যানের আলোচনায় ছিল জামায়াতকে উদ্দেশ্য করে গুপ্ত পরিভাষার ব্যবহার। কথার লড়াইয়ের এ আবহে উঠে আসে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে দল দুটির অবস্থান সহ গণভোটে হায়ের পক্ষে কণ্ঠস্বরের মাত্রা। নির্বাচনে নারীর ক্ষমতায়ন নিয়ে দল দুটোর ঘোষণাও ছিল চোখে পড়ার মতো। যদিও সবশেষ 1 ফেব্রুয়ারি জামায়াত আমিরের টুইটার এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে রাজনীতির মাঠে এখন ভিন্ন আবহ। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় শক্তিমত্তার প্রদর্শন ঘিরে সহিংসতার ঘটনাও কম নয়। 2 দলের শীর্ষ প্রতিনিধিদের ভাষ্য, সর্বোচ্চ সংখ্যক ভোটার আকৃষ্ট করতে চলছে জনমুখী কর্মসূচির পরিকল্পনা। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই সেখানে ভোটারদের কাছে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজ নিজ কৌশলে ছুটে যাবে। আমরা এতটুকুই নিশ্চিত করতে চাই যে নির্বাচনটা যেন স্বচ্ছ হয়, অবাধ হয়। আমরা সবসময় পজিটিভ, আমরা কারো কোনো কথায় আমরা উত্তেজিত হই না, বরং আমরা আমাদের নীতি, পলিসি, পদ্ধতি, আমাদের চিন্তা এগুলো মানুষের সাথে আমরা শেয়ার করি, কিভাবে আমরা এই দেশটাকে আরও সুন্দর করতে পারি, ভালো করতে পারি। বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে যতটা সম্ভব সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। একই সাথে কাদা ছোড়াছুড়ির ফলে ভোটের মাঠে এবার অন্য যে কোনো বারের চেয়ে সহিংসতা বাড়ার শঙ্কা তাদের। রাজনৈতিক দলগুলো এই 5ই আগস্টের পরে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল তারা দিচ্ছেন না। তো তারা মানুষের কথা ভাবছে না। যদি এই জিনিসটা যদি তারা বুঝতেন তাহলে তো তারা ব্যাক অফ করতেন, ওইখান থেকে সরে আসতেন। কিন্তু তারা দেখছে যে আমাকে ঢিল মারলে আমাকে পাটকেলটা মারতে হবে। আপনি যখন আমিত্ব ঘোষণা করেন, আপনার আচরণে যখন প্রকাশিত হয় যে আসলেই আপনি অন্যকে গ্রহণ করা, অন্যকে ধারণ করা, অন্যকে সহ্য করারও ক্ষমতা রাখেন না,
তাহলে পরে আপনি কিসের গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলেন? এই বিশ্লেষক মনে করেন রাজনৈতিক এসব ঝগড়ায় আহত ভোটাররা। ভোটারদের আকৃষ্ট করতে দলগুলোকে নিতে হবে সৃজনশীল সব কর্মসূচি। বাংলাদেশের জন্য আনফর্চুনেট এই যে আমরা একটি গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করতে পারিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াতে ইসলামী। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 41টি লক্ষ্যের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইশতেহার ঘোষণা করেছে দলটি। সাদা দব্র জানাচ্ছেন বিস্তারিত। আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জয়ী হলে আগামী 5 বছরে কেমন বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে সেই কথাই জানান দিল দলটি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি লক্ষ্যের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইশতেহার ঘোষণা করে দলটি। আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। এছাড়াও রয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টা করার পাশাপাশি নারীর জন্য সন্ধ্যাকালীন বাসও নামাতে চায় দলটি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। বলেন এই ইশতেহার বিভক্তির নয়, সাম্যের ও ঐক্যের। সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন, অবসর জীবনে চলে গেছেন, এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না, টাকা কড়ি অন্যদিকে বেড়ে যায়, রোগ শোক, সেই সময়টা বড় কষ্টের। যিনি সারা জিন্দগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। আঞ্চলিক যোগাযোগে ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘণ্টা কমিয়ে আনা, প্রবাসে কেউ মারা গেলে রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনবে রাষ্ট্র, চা বাগানে শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতন কাঠামো পরিবর্তন সহ চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। That will be ensured, inshallah. Thank you very much. শাহাদাত অফর, এখন, ঢাকা। রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য, সাম্য, ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। বিকেলে রাজধানীর পুরানো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে 30 দফা ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় দলটির আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের সাথে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী দল হিসেবে উপস্থাপন করেছে। তাই নীতিগত অবস্থান থেকে জামায়াত জোট থেকে বেরিয়ে এসেছে তার দল। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে, যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে। সেবা খাতের সিন্ডিকেট চক্র বন্ধ করা হবে এবং সেবা প্রদানে ঘুষ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অপতথ্য ছড়ানোর হার। ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী জানুয়ারিতে এসে 40% বেড়েছে ভুয়া সংবাদ ছড়ানোর হার। এতে করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তৈরি হচ্ছে সংঘাতের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলো সতর্ক না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভোটের পরিবেশ।
হাসান আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালে চাঁদপুরের একটি হত্যা মামলার সাজা ঘোষণার সংবাদের এই ছবিটি গেল সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মূলধারার গণমাধ্যমের লোগো নকল করে তৈরি করা ফটো কার্ডে, যেখানে পুরো ভিন্ন তথ্য সংযুক্ত করা হয় কার্ডের সঙ্গে। একইভাবে সোমবার জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির এক কর্মকর্তার বক্তব্য দিয়ে তৈরি হওয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে বিপরীত বক্তব্যে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ছড়ানো হচ্ছে এসব নানা ভুয়া কার্ড। দেশের ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ভুয়া খবর ছড়ানোর হার বেড়েছে 40%, যা খুবই উদ্বেগজনক। বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কারণে যাচাই বাছাই করার সুযোগও কমে আসছে। এসব ইনফ্লুয়েন্সারদের ছড়ানো যে কোনো তথ্যেই প্রতিনিয়ত সমাজে তৈরি হচ্ছে প্রতিহিংসা ও ঘৃণা। নির্বাচন ঘিরে শীর্ষ নেতৃত্বের ক্ষমতার চূড়ান্ত আকাঙ্ক্ষায় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জন্ম নেয়া বিরোধের মধ্যে এমন বানোয়াট সংবাদ সহিংসতা উস্কে দেয় বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই অধ্যাপক। দুটো দল ডেসপারেট ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে এবং ভোটের মাঠ উত্তেজিত করার জন্য, কিন্তু এইটা যে আসলে প্যাসিভলি কিছু মিস ইনফরমেশন, কিছু ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন দেওয়ার প্রেক্ষিতে নেতানেত্রীদের মধ্যেও এক ধরনের ভয়ঙ্কর ডেসপারেশন তৈরি হয়ে গেছে। তারা একটু বেপরোয়া হয়ে উঠছে। এই বেপরোয়া হয়ে ওঠার কারণেই মূলত এই সংঘর্ষগুলা তৈরি হচ্ছে। দেশের মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমও পরিকল্পিত ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানান দ্য ডিসেন্টের সম্পাদক। এই যে নির্বাচনটা হচ্ছে, এটাকে কিভাবে একপেশে এটা নির্বাচন হচ্ছে না, এটা খুবই পার্টিসিপেটরি না, এই টাইপের, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, ফলে এই ব্যাপারটাকে তারা খুব হাইলাইট করতেছে তাদের রিপোর্টে। গত কয়েক সপ্তাহে ইন্ডিয়ান মিডিয়া সব মিলিয়ে সম্ভবত 200 রিপোর্ট করছে। আমরা জাস্ট 5টা সংবাদের মাধ্যমে পেলাম, 200-র কাছাকাছি রিপোর্ট করছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ রিলেটেড করছে রিপোর্ট, এবং এগুলোর বেশিরভাগ রিপোর্ট হচ্ছে সংখ্যালঘু নির্যাতন রিলেটেড। বাস্তবে সংখ্যালঘু নির্যাতন যা হওয়ার স্বাভাবিকভাবে বাংলাদেশে বিভিন্ন সময় হচ্ছে, এখন হুট করে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কিন্তু বাংলাদেশে এই যে নির্বাচনগুলোকে বেড়ে যায় নাই, আমাদের কাছে এরকম কোনো ডাটা নাই। নির্বাচন ঘিরে এই পরিস্থিতি আবারও সংকটে ফেলছে মূলধারার গণমাধ্যমকে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। কেরানীগঞ্জের সাবেক যুবদল নেতা আরিফুজ্জামান কামালকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের 8 নং ওয়ার্ডে ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। পরিবার জানায়, রাতে মিটিং শেষে বিএনপি অফিস থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় চাপাতি দিয়ে তার হাত ও পায়ের গুরুতর জখম করা হয়। প্রতিপক্ষের লোকজন এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে তারা। আমার ছেলের কোনো শত্রু নাই, আমার ছেলে শত্রুর কোনো কাজ করে না। আপনারা ওইখানে যায়া জিজ্ঞেস করেন, শুধু একটাই অন্যায়, সে বিএমপি করে, এইটাই তার অন্যায়। আমার ছেলের বিচার আমি চাই। বাসায় ফেরার সময় বাড়ির নিচ থেকেই হামলাকারীরা তারে ওই পায়ে আঘাত করছে, হাতে, পায়ে 2 পায়ে, আর মাথায় হয়তো কোপ দিছে হয়তো, কিন্তু ভাই হাতটা ঠেকে দিয়ে হাতের আঙুলগুলা, এক হাতের আঙুলটা টুকরো হয়ে গেছে, আর এই বাম হাতের আঙুলগুলা কেঁচা বেচা হয়ে গেছে। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানার মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সারোয়ার আলমকে গ্রেফতার দেখিয়েছে ডিএমপি। জব্দ করা হয়েছে সারোয়ার আলমের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, করা হবে ফরেনসিক পরীক্ষা। বুধবার রাত 11:15টায় ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, এই ঘটনায় সারোয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। জামাতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স আইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে রাজধানী হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এই পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দকৃত আলামত সমূহে ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। মানিকগঞ্জের আড়তগুলোতে শীতকালীন
সবজির দাম স্বাভাবিক রয়েছে। সরবরাহ ভালো থাকায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সদর উপজেলার ভাটবাউর সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, বাজারে সবজির দরদাম কেমন দেখছে জানাবেন। আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। মূলত এই আড়তটি একেবারেই ভোর থেকে শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। তো আমরা আড়তে আসার পর যে বিষয়টি দেখেছি যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর সবজিগুলোর সরবরাহ কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে, যার কারণে কিন্তু গত সপ্তাহের তুলনায় কোনো দাম দর অনুকূল সবজির দাম কিন্তু বাড়েনি। আমরা কথা বলেছি এখানকার কৃষক এবং যারা হচ্ছে এখানকার পাইকারি বিক্রেতা, সাথে কথা বলেছি খুচরা বিক্রেতাদের সাথে। তারা মূলত বলেছেন যে শীতকালীন সবজি প্রায় শেষের দিকে, তো সরবরাহ বেশ ভালো রয়েছে এবং উৎপাদনও কিন্তু বেশ ভালো রয়েছে, যার কারণে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে সবজির দাম সেটা কিন্তু বাড়েনি। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে ফুলকপি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজিতে, আর সিম বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, আলু 14 থেকে 15 টাকা, যে বেগুন রয়েছে সেগুলো কিন্তু 10 টাকা, টমেটো 25 থেকে 26 টাকা, যে গাজর আমাদের সিঙ্গারের যে গাজরটা রয়েছে সেটা কিন্তু 22 থেকে 24 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা। দেশি লাউ এটা তুলনামূলক অন্যান্য সবজির চেয়ে একটু বেশি, সেটা কিন্তু 80 টাকা, প্রকারভেদে মান এবং আকার ভেদে কিন্তু 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে করলা যেটা রয়েছে সেই করলার কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। আর দেশি যে পেঁয়াজ সেটা কিন্তু 35 থেকে 35, 36, 40 টাকা পর্যন্ত হচ্ছে মানভেদে। আর যে লেবু কেজিতে বিক্রি হচ্ছে, এখানে কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এবং যে শসা রয়েছে শসা আমরা বিক্রি হতে দেখেছি 50 টাকা কেজিতে। তো আমরা কথা বলেছি এখানকার পাইকারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত সরবরাহ বেশি থাকলে কিন্তু দাম কমে কিংবা স্বাভাবিক থাকে। এখন কিন্তু সপ্তাহের ব্যবধানে কিন্তু সেটাই দেখছি আমরা। আর যারা কৃষক তারা বলছেন যে যেহেতু কোনো কয়েক এই মাস যাবৎ বা আগের মাসে কোনো বিপর্যয় ঘটেনি, যার কারণে সবজির ক্ষেতগুলো তেমন নষ্ট হয়নি, যার কারণে ফলন স্বাভাবিক রয়েছে। অপরদিকে যারা খুচরা বিক্রেতা যারা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে, তাদের সাথে কথা বলে তারা জানায় যে মূলত সবজির দাম যখন স্বাভাবিক থাকে তখন তাদের জন্য সুবিধা হয়। অর্থাৎ যারা খুচরা ক্রেতা তাদের সাথে দাম দর করতে হয় না, পাশাপাশি তারা কম দামও বিক্রি করতে পারে। আর সবজির অধিকাংশ সবজির দাম যেহেতু 20-25 টাকার মধ্যেই, সেক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যায় যে খুচরা বাজারে আরো 8 থেকে 10 টাকা কেজিতে বেশি দরে কিন্তু বিক্রি হতে দেখে। তো যে ক্ষেত্রে এই যে সবজির বাজার, এই সবজির বাজারে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লাখ টাকার মতো সবজি বেচাকিনি হয় বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই যে সবজির আড়ত, এই আড়ত ছাড়াও কিন্তু মানিকগঞ্জে আরো একটি আড়ত রয়েছে জাগির বন্দর আড়ত। এই দুই বন্দর আড়ত থেকে কিন্তু মানিকগঞ্জের যত খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু সবজি সরবরাহ হয়। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। দেশের 64 জেলার মধ্যে ইতোমধ্যে 35 জেলাতে শনাক্ত হয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। আইইডিসিআর বলছে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলক বেশি। তবে রাজধানীর একেবারে পাশের জেলা মানিকগঞ্জে নিপা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি। এই অঞ্চলে দেদারসে বিক্রি হচ্ছে কাঁচা রস। আসাদ জামান জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের ডিসেম্বরে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা গ্রামে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বাবুল হোসেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে সংক্রমিত হন তিনি। এ ঘটনার পর থেকে মানিকগঞ্জে কাঁচা খেজুর রস পানে নিরুৎসাহিত হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। বরং কিছু এলাকায় কাঁচা রস পান নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরের ভাদিয়াখোলা এলাকায় গিয়ে দেখা যায় একটি খেজুর বাগানের ভেতরেই কাঁচা রস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর অনেকেই এখানে আসেন কাঁচা রস পান করতে। গাছে হাড়ি ঝোলানো হলেও কোথাও নেই নিরাপত্তা জাল বা ঢাকনার ব্যবহার। নিপা ভাইরাসে মারা গেছে একটা লোক, কিন্তু ওই বিষয়টার দিকে তাকা হইলেও এই জায়গায় নেট দেওয়া উচিত ছিল, কিন্তু এত বিপুল পরিমাণ গাছে কোনো নেট দেওয়া নাই। ঢাকা থেকে আসছি, এখানে আসলাম মানিকগঞ্জে। 4 লিটার রস 1000 টাকা নিচ্ছে। রসের দামটা একটু বেশি মনে হচ্ছে, কারণ রস হয় অল্প, লোক আসে অনেক, কারণ হলে কিভাবে চাহিদা মিটাইব। খেজুরের কাঁচা রস নিপা ভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকি, তাই খেজুরের রস কাঁচা না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এই রসের যে হাঁড়িগুলো আছে, হাঁড়িগুলো যে বাঁধা হয়,
বাদুড় হলে এখানে বসে। বাদুড় যদি আপনার নিপা ভাইরাস এফেক্টেড থাকে এবং সেই রস যদি আমরা কাঁচা রস খাওয়া হয় তাহলে সে নিপা ভাইরাসে আপনার আক্রান্ত হবে। 100% ফ্যাটাল, এটা কোনো চিকিৎসাও নেই, এটা কোনো ভ্যাকসিনও নেই। আপনার নিপা ভাইরাসে যে আক্রান্ত হবে তো তার মৃত্যু অবশ্যম্ভাবী। হরিরামপুর উপজেলায় প্রায় 7,500 খেজুর গাছ থেকে কাঁচা রস সংগ্রহ ও বিক্রি করা হয়। এ কারণে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। শিল্প প্রতিষ্ঠান না থাকায় নেত্রকোনা থেকে কাজের খোঁজে জেলার বাইরে ছুটছেন মানুষ। গ্যাসের অভাবে জেলার একমাত্র বিসিক শিল্প নগরীও 18 বছর ধরে প্রায় অচল। আসন্ন নির্বাচনে ভোটারদের চাওয়া গ্যাস ও কর্মসংস্থান। রিফাত আমাদের প্রতিবেদনে বিস্তারিত। কৃষি ও মৎস্য অর্থনীতি নির্ভর নেত্রকোনা 2 আসনে ভোটার প্রায় 5 লাখ। তবে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয় তাদের প্রধান দাবি শিল্প মাধ্যমে কাজের ব্যবস্থা করা। নগরী 40 প্রতিষ্ঠিত এখানকার একমাত্র বিসিক শিল্পনগরী গ্যাস সংকটে প্রায় অচল। 2008 সালে 15 একর জমিতে গড়ে ওঠা বিসিকে 68টি শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে। এর মধ্যে 44টি বড় প্রকল্প থাকলেও কোনো রকমে চালু রয়েছে মাত্র 25টি প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বাড়ছে, পাশাপাশি লোকসান গুনছে এসব প্রতিষ্ঠান। শিল্পমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিসিক শিল্পনগরীকে পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্যাস ছাড়া একটা শিল্প কলকারখানা চলতে পারে না। যারা এখানে কাজ করছেন উদ্যোক্তারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্যাস থাকলে হয়তো আমাদের খরচাও কম লাগতো, কর্মচারী কম লাগতো। কুড়া দিয়ে তো এই কোম্পানি আর কি চলে না, গ্যাস হলে আর কি সুবিধে। তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড, তো তাদের একটা এস্টিমেট অনুসারে একটা আগে ছিল প্রায় 10 কোটি টাকার মতো, সেটাকে আবার রিভাইজ করা হয়েছে 2024 সালে। এটা এখন যেহেতু ব্যয় বেড়েছে, এটা প্রায় দ্বিগুণ, প্রায় 17-18 কোটি টাকার মতো হয়ে গেছে, যেটা এই তিতাস থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত। গ্যাস সংকটে দুর্ভোগ কেবল বিসিকেই সীমাবদ্ধ নয়, জেলার একমাত্র সিএনজি স্টেশনেও গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ভোগান্তিতে পড়ছেন এখানকার যানবাহন চালকরা। লাইন ধরে বইয়ে তেমন লাগে, 2 ঘন্টা 3 ঘন্টাও লাগে। 300 টাকা আমাদের 150 টাকা 120 টাকা ঢুকে এই অবস্থা। অল্প করে বড়ি অ্যাক্টিভ মারলে পরে আবার সারাদিন বইয়ে তেমন লাগে। বিকল্প পাম্প থাকতো যদি, তাহলে হয়তো একটা আমাদের সুবিধা হইতো। নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে নতুন শিল্পমুখী প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি পুরনো প্রতিষ্ঠানকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন নির্বাচনের প্রার্থীরা। প্রত্যেকটা প্লট এখন পর্যন্ত আমি যতটুকু জানি 1/3 প্লটও কার্যকরী কোনো প্রতিষ্ঠান করে নাই, যেহেতু গ্যাস নাই। এটা অবশ্যই প্রয়োজন, এটা গ্যাস সরবরাহ করা। এবং বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাল্লাহ এগুলি সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ, দুইটা উদ্যোগকে আমরা উৎসাহিত করব। আমার এলাকায় যত শিল্প কারখানা হবে, প্রতিষ্ঠান হবে, এলাকার মানুষজন কাজ করতে পারবে, এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। সেখানে গ্যাস কেন, যে কোনো কিছুর বিনিময়ে আমি এলাকার জন্য, এলাকার ভালো কিছুর জন্য আমি পদক্ষেপ নিব। গ্যাস সংযোগ নিশ্চিত হলে শিল্পায়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে, এমন প্রত্যাশায় আগামী দিনে নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন নেত্রকোনাবাসী। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে শিশুসহ 23 জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হওয়া যুদ্ধবিরতির পর যা সবচেয়ে ভয়াবহ দিন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজার তুফা ও চাইতুন এলাকায় ইসরায়েলি হামলায় 14 জন মৃত্যু হয়। গাজার দক্ষিণাঞ্চলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হামলার আরও 4 জন এবং আল মাউসি উপকূলীয় তাঁবুতে 2 জন মারা যান। আল জাজিরা জানায়, পূর্ব সতর্কতা ছাড়াই গাজার কিছু বাড়ি লক্ষ্যবস্তু রয়েছে। জানায়, তাদের এক অফিসারকে গুলি করা হলে তারা বিমান আক্রমণ পরিচালনা করে। খোদ অন্তর্বর্তী প্রশাসনে মনে করছে, জেনজি বিক্ষোভের পর 5 মার্চ নেপালের আসন্ন সাধারণ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জের। প্রায় 11,000 ভোট কেন্দ্রের মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ, যে কারণে মোতায়েন করা হয়েছে 79,000-এর বেশি সেনা সদস্য। তবুও অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা ভোটারদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
2025 সালের সেপ্টেম্বর সরকার বিরোধী জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। রক্তক্ষয়ী দমনপীড়ন চালিয়েও গদি ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি। তরুণদের আন্দোলনের মুখে কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার 5 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কির হাত ধরে নেপালে এখন বইছে ভোটের আমেজ। তবে 5 মার্চ হতে যাওয়া নির্বাচন ঘিরে শঙ্কার পাল্লা ঘনীভূত হচ্ছে পুরো নেপালেই। ভোটের লড়াইয়ে ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলির প্রত্যাবর্তনের সুযোগে হতাশ তরুণ প্রজন্ম। যদিও জনমত জরিপে এগিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির নেতা এবং তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বলেন্দ্র শাহ। অন্যদিকে জ্যেষ্ঠ নেতা শের বাহাদুর দেওবাকে বহিষ্কার করে তরুণ নেতা গগন থাপাকে দলের চেয়ারম্যান করায় সংকটের মুখে নেপালি কংগ্রেস পার্টি। এই অবস্থায় সাধারণ নির্বাচন এগিয়ে আসতেই ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামার শঙ্কাও প্রকট হচ্ছে। নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা বহু জনগণের। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে আগের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের ভোট হবে চ্যালেঞ্জের। এমনকি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাও বেশি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমন পরিস্থিতিতে 275 আসনের প্রতিনিধি সভা বা জাতীয় নির্বাচনের 1 মাস আগেই নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সুশীলা কার্কি প্রশাসন। এই আওতায় 4 ফেব্রুয়ারি থেকেই ৭৯,৭২৭ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও কেবল নির্বাচনকালীন 1.5 লাখ অস্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে পুলিশ, যাদের 10 দিনের মৌলিক প্রশিক্ষণের পর 10 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে। সব মিলিয়ে মাঠে মোতায়েন থাকছে 3,38,000 নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে, জেনজি বিক্ষোভের পর নতুন ভোটার হয়েছেন প্রায় 10 লাখ। ফলে গত নির্বাচনের তুলনায় এবার ভোট কেন্দ্রের সংখ্যা 75টি বাড়াতে হয়েছে। আর নেপাল পুলিশের দেয়া তথ্য বলছে, এবার 10,967টি ভোট কেন্দ্রের মধ্যে 2,845টি ছাড়া সবগুলোই ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে 3,680টি কেন্দ্র। এর মধ্যে বিশেষ করে কোশি এবং মাধ্যম প্রদেশের নিরাপত্তায় সেনাবাহিনীর কাছ থেকে প্রায় 4,000 অস্ত্র ধার করার পরিকল্পনা আছে পুলিশের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অস্ট্রেলিয়ার পর এবার শিশু কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে হাঁটছে স্পেন ও গ্রিস। বেশিরভাগ অভিভাবকের পক্ষে মতামত দিলেও মিশ্র প্রতিক্রিয়া শিশু কিশোরদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, এতে মৌলিক সমস্যার সমাধান রয়ে যাবে অথরা। তাই পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়াগুলোর উপর চাপ বাড়ানোর। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের প্রথম দেশ হিসেবে গেল ডিসেম্বরে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এবার তাদের দেখানো পথেই হাঁটছে স্পেন ও গ্রিস। দেশগুলোর সরকারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের সময় নষ্ট করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্পেন ইতিমধ্যেই 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাবও উত্থাপন করেছে। দেশটির এক জরিপের তথ্য বলছে, প্রায় 82% নাগরিকই এই নিষেধাজ্ঞার পক্ষে। তবে কিশোর কিশোরীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। Pues para poder fomentar que los niños pues jueguen entre ellos y no estar con los móviles en los parques, que eso me parece terrible, la verdad. La medida en general de prohibirlo estoy completamente en contra, pero yo creo que el tema del control parental y tal. স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার সরকার এমন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো ঘৃণামূলক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কোম্পানির নির্বাহীদের ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে। অন্যদিকে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকরে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছে গ্রিস। তবে এসব সিদ্ধান্তে মৌলিক সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন ডিজিটাল অপরাধ বিশেষজ্ঞরা। We can ban people under 15 years old to be online, but this does not actually solve the problem, because they can be more creative, they can find other ways to be online, and maybe in even more dangerous platform. এর আগে একই বিষয়ে গেল জানুয়ারিতে একটি বিল পাশ করেছে ফ্রান্সও। এছাড়া 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ব্যাপারে পক্ষে ভোট দিয়েছেন ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যরা। ডেনমার্কও আছে একই চেষ্টায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
বিসিবি আয়োজিত অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামের নতুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ধূমকেতুর মুখোমুখি হচ্ছে দুরন্ত একাদশ। আইসিসির সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপে খেলতে যেতে না পারার পর এই সময়টায় ক্রিকেটারদের খেলায় ব্যস্ত রাখতে বিসিবির এই আয়োজন। নতুন ধরনের এই টুর্নামেন্টে নিজেদের দলকেই এগিয়ে রাখছেন ধূমকেতু ও দুরন্তের কোচরা। বিস্তারিত প্রতিবেদনে। আইসিসির সঙ্গে সিদ্ধান্তের অমিলে টি-20 বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। সময়টা অলস না কাটিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। দেশের সেরা টি-20 ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে 3 দল। প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ধূমকেতু ও দুরন্ত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ শক্ত স্কোয়াড ধূমকেতুর। শিরোপা জেতার বিষয়ে আশাবাদী দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যে কাজই করেন আপনি তো বেস্ট হতেই চাবেন, আপনি তো আর সেকেন্ড হইতে আসেন না এখানে। এটা সিম্পল জিনিস, যে যেখানে নামবে সেখানে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশনের জন্য আমরা অনেকদিন একসাথেই ছিলাম, তো আমার মনে হয় ওইভাবে টিমটা রাখা হয়েছে যে তারা আসলে কীরকম করে। তো এখানে আসলে সেকেন্ড অপশন তো চিন্তা করার তো কিছু নাই। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও নিজেদের দুর্বল ভাবতে নারাজ দুরন্তের কোচ হান্নান সরকার। দলের বেশিরভাগই তরুণ ক্রিকেটার হলেও চ্যাম্পিয়ন হতে নিজের করণীয় ভালো করে জানেন তিনি। যে কোনো টিম আমাকে দিলেই হবে, আমি টিম নিয়ে ওয়ারিড না। যে টিমটা পাবো তারপরে সেটাকে কীভাবে পারফর্ম করবো সেটা আমার চ্যালেঞ্জ থাকবে। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলবো। অ্যাজ এ কোচ হিসেবে আমার কাজ হলো সেই কাজটা এনশিওর করা যে তারা যেন চ্যাম্পিয়ন হওয়ার এনভায়রনমেন্টটা পায়। সো আমি সেই কাজটাই করার চেষ্টা করছি। সালাউদ্দিনের কাছে এই টুর্নামেন্ট জাতীয় দলের রাডারে আসার বিগ অপরচুনিটি, আর এই আসরকে তরুণদের জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন হান্নান সরকার। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শেষ করবো এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। জালেম হিসেবে আবির্ভূত গুপ্তরা সতর্ক থাকতে বললেন তারেক রহমান। ভয় না পেয়ে নারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তীব্র হচ্ছে বিএনপি জামায়াতের 2 শীর্ষ নেতার কথার লড়াই। ভোটের মাঠে দলগুলোকে সহনশীল হওয়ার তাগিদ। রাজনৈতিক দলগুলো এই 5ই আগস্টের পরে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল তারা দিচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ বিলোপে জামায়াতের 41 দফা ইশতেহার ঘোষণা। রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন। নির্বাচন ঘিরে অপতথ্যে ছড়াছড়িতে সংঘাতের আশঙ্কা। দলগুলো সতর্ক না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভোটের পরিবেশ, মত বিশ্লেষকদের। ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন দেওয়ার প্রেক্ষিতে নেতানেত্রীদের মধ্যেও এক ধরনের ভয়ঙ্কর ডেসপারেশন তৈরি হয়ে গেছে। এবং দেশের 35 জেলায় শনাক্ত প্রাণঘাতী নিপা ভাইরাস। সংক্রমণ ও মৃত্যু বেশি ফরিদপুর লালমনিরহাটে। মানিকগঞ্জে দেদারসে কাঁচা রস বিক্রি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।